দেখুন, এই বিষয়টা আপনাদের সামনে আনতে গিয়ে আমি নিজেও ভীষণ আতঙ্কিত বোধ করছি। তার কারণ যে ওষুধ আমার আপনার সুস্থ থাকার জন্য, আমার আপনার বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, একের পর এক সেই ওষুধ পরীক্ষায় ফেল করছে। একেবারে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে এই ওষুধ ব্যবহারের অযোগ্য। গতকাল 144টার তালিকা আপনাদের সামনে রেখেছিলাম, তার সঙ্গে যোগ হয়েছে নতুন করে আরও 134টা ওষুধ এবং ইঞ্জেকশন, তা ফেল করেছে গুণমানের পরীক্ষায়। এর মধ্যে এই 134টার মধ্যে কলকাতার বাজার থেকে পাওয়া গিয়েছে এরকম 23টি ওষুধ, যার নমুনা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একেবারে মুখ থুবড়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস, এই বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। কি নেই এই তালিকায়? রক্ত জমাট বাঁধা ঠেকাতে ব্যবহৃত ওষুধ যেমন রয়েছে, হাড়ের চিকিৎসায় ব্যবহৃত যে ক্যালসিয়াম ট্যাবলেট তা রয়েছে, বাতের চিকিৎসার জন্য যে ইঞ্জেকশন ব্যবহার করা হয় সেটাও রয়েছে। একেবারে পরীক্ষায় তা ফেল করছে। শরীরে যদি আয়রনের ঘাটতি হয় তা ঠেকানোর জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয় সেটাও এই পরীক্ষায় ফেল করছে। অস্ত্রোপচারের সময় ব্যথা কমাতে ব্যবহৃত হওয়া ইঞ্জেকশন সেটাও ফেল করছে। আমি বলছি সন্দীপ, উদ্বেগের জায়গাটা এখানে 144 গতকালকের তালিকা, আজকে সেটা যোগ করলে দাঁড়াচ্ছে টোটাল 278। কিভাবে, কিসের ভিত্তিতে এই সমস্ত ওষুধগুলোকে ব্যবহারের অযোগ্য কার্যত বলছে সিডিএসকো? দেখো, কালকের 144-এর পরে আজকের 134, এই যে 134টা ওষুধ নতুন করে ফেল করলো বলে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা, তার কারণ হিসেবে এক একটা ওষুধ এক একটা কারণের জন্য ফেল করেছে। যদি আমরা সেই কারণগুলোর দিকে নজর দিই, তাতে দেখা যাচ্ছে যে কোনো ওষুধের পরিমাণ কম, জলের পরিমাণ বেশি উল্লেখ রয়েছে রিপোর্টে। কোথাও প্যাকেটের গায়ে যে নাম লেখা রয়েছে ভেতরে আদতে অন্য ওষুধ রয়েছে। কোথাও ট্যাবলেট বা ক্যাপসুল শরীরের ভেতরে গিয়ে দ্রবীভূত হচ্ছে না, 100% সেটা দ্রবীভূত হচ্ছে না, ফলে তার গুণমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ওষুধটা নিম্নমানের, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ওষুধের মধ্যে মিশে রয়েছে অপ্রয়োজনীয় দূষিত পদার্থ। কোথাও আবার সঠিকভাবে পরিশোধিত তরল ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। কোথাও বলা হয়েছে যে ওষুধ তৈরির সময় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের গাইডলাইনের বাইরে গিয়ে ওষুধ বানানো হয়েছে। কোথাও বলা হয়েছে যে ব্র্যান্ডেড ওষুধ জাল করে বানানো হয়েছে। কোথাও আবার বলা হয়েছে অপরিশোধিত তরল দিয়ে ওষুধ বানানো হয়েছে। কোথাও ট্যাবলেটের গায়ে কালো কালো ছোপ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কোথাও আবার বলা হচ্ছে যে গোটা ওষুধটাই জাল। কোথাও আবার বলা হয়েছে যে ওষুধের যে ল্যামিনেশন কোটিং ট্যাবলেট বা ক্যাপসুলের ক্ষেত্রে সেই কোটিংটা ত্রুটিযুক্ত। এই বিবিধ কারণে সেই ওষুধগুলি কিন্তু তারা ফেল করেছে পরীক্ষায়, এবং তার মধ্যে নামি ব্র্যান্ডের ওষুধ রয়েছে, বহুল প্রচলিত বহুল ব্যবহৃত ওষুধও রয়েছে। স্বাভাবিকভাবেই সেই নামগুলো কিন্তু যথেষ্ট চিকিৎসকদের উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট, কেননা এগুলো নিয়মিত তারা প্রেসক্রাইব করে থাকেন। এই রকম ওষুধ এই তালিকায় রয়েছে। এই যে 134টা ওষুধের তালিকা, এই 134টা ওষুধের তালিকার মধ্যে কলকাতার বাজার থেকে সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে এবং ফেল করেছে এমন ওষুধের সংখ্যা কিন্তু 23টা। সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি বলছি উদ্বেগ পরতে পরতে বাড়ছে, তার কারণ এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো চিকিৎসকেরা প্রেসক্রাইব করে থাকেন, শুধু নয় অত্যন্ত জনপ্রিয়, বাজার চলতি এবং নামি ব্র্যান্ডের ওষুধ। এই উদ্বেগের জায়গা থেকে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার কি বলছেন এই যে নতুন 134টা তালিকা কথা সিডিএসকো ঘোষণা করেছে আজ, দেখুন। ঠকবাজতে গা উজাড়ের মতন, অর্থাৎ আমাদের যে হাতিয়ার, সেই হাতিয়ারগুলো যে এতদিন পর্যন্ত জাল, 2 নম্বরই ইনএফেক্টিভ ছিল। আপনি বুঝতে পারছেন কি যে সমাজে মানুষ ডাক্তারকে অবিশ্বাস করছে, সে সুগারের ওষুধ খাচ্ছে, সুগার কন্ট্রোল হচ্ছে না, তার সুগারের ওষুধের ডোজ দ্বিগুণ হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তার ইনফেকশন কন্ট্রোল হচ্ছে না, সে আইসিসিউতে চলে যাচ্ছে, সে ভেন্টিলেটারে চলে যাচ্ছে। কিন্তু মূল আসামি কিন্তু ওই কয়েকটি কোম্পানি যারা এই ওষুধগুলো 2 নম্বরইভাবে তৈরি করেছে এবং সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটিতে তৈরি করেছে। এটা ভারতবর্ষের পক্ষে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পক্ষে ব্ল্যাক ডে। এই পরপর 2 দিন ধরে যা ঘটনা সত্য আমাদের সামনে উঠে দাঁড়িয়েছে তাতে আমরা শিহরিত। ডাক্তার বলে না, আমরাও তো ওষুধ খাই, এবং সেই ওষুধগুলো যে একটা কাজ করে না আমার শরীরে, সেটা ভয়ঙ্কর। কোম্পানিদের ব্যাখ্যা হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট ব্যাচের ক্ষেত্রে হয়েছে, এটা দিয়ে সার্বিক মূল্যায়ন করা উচিত হবে।
ভারতবর্ষের যদি 250টা কোম্পানির একটা ব্যাচের ওষুধ খারাপ বেরোয়, তাহলে ধরে নিতে হবে ভারতবর্ষের মেজর পোর্শন অফ দ্য ওষুধ যেটা বাজারে আছে সেটা জাল বা সাবস্ট্যান্ডার্ড। এটা ভয়ঙ্কর। যদি 250টি কোম্পানি বলেন যে এটা ওয়ান অফ ইনসিডেন্টস, একটা আপৎকালীন টেস্টিংয়ে যদি এটা ধরা পড়ে, তাহলে এক্ষেত্রে সরকারের অ্যাপ্রোচ জিরো টলারেন্স, লাইসেন্স বাতিল, আপ টু ক্রিমিনাল নেগলিজেন্স, এই 3টে পয়েন্টের দিকেই এগোনো উচিত। দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ওষুধকে কল ব্যাক করতে হবে, অর্থাৎ যা যা ব্যাচ তারা ক্লেম করছেন সেটা তাদের কল ব্যাক করে নিতে হবে মার্কেট থেকে। শুধু কল ব্যাক করলেই এটা হবে না, কারণ আমরা জানি বহু কোম্পানি এগুলো মার্কেট থেকে তুলে নিয়ে, কর্ণাটক থেকে তুলে নিয়ে কাশ্মীরে গিয়ে সেটাকে আবার রিলোকেট করে দেন, এবং এটা কিন্তু সরকারের সার্ভিলেন্সে এই সমস্ত ওষুধ ডিস্ট্রয় করতে হবে। এবং দেখুন, আমি বলছি অত্যন্ত উদ্বেগ, আমি বারে বারে কথাটা বলছি, আমার বাড়িতেও বয়স্ক মা বাবা রয়েছেন, ছোট্ট সন্তান রয়েছে, প্রতিনিয়ত তাদের ওষুধের ওপর নির্ভরশীল থাকতে হয়, আমাকে ওষুধ সেবন করতে হয়। আমি নিশ্চিত আমার মতো যারা দর্শকেরা রয়েছেন, স্টুডিওতে যারা রয়েছেন, প্রত্যেকেই কখনো কখনো ওষুধ সেবন করেন। আমার সব থেকে উদ্বেগের জায়গা ডক্টর ঘোষ, এইখানে আজকে গতকাল 144টার তালিকা বের করা হলো, আজকে 134টা বলা হলো, কালকে আবার শখানেক ওষুধের তালিকা বেরোবে না তো, যেগুলো নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলা হবে, পরদিন আবার একটা তালিকা বেরোবে না তো? আপনারা যেখানে এইটা বলে থাকেন যে এক্সপায়ার্ড ওষুধ ব্যবহার করা মানে সেটা বিষ সেবন করা, সেখানে এই ওষুধগুলো আমি বলছি না জেনে অনেকেই তো সেবন করছেন এবং বাজার থেকে কিনছেন। কতটা অ্যালার্মিং এই তথ্য আপনার কাছে? এটা তো আমাদের পক্ষে অত্যন্ত অ্যালার্মিং, এবং আমরা প্রায় শিহরিত হয়ে উঠেছি। এত উদ্বেগের বিষয় যে অস্ত্রের উপর নির্ভর করে আমরা, রোগীরা আমাদেরকে যে ভাবে যে একটা যুদ্ধে, মানে একটা যে রোগের বিরুদ্ধে যুদ্ধ করার সেনাপতি হিসাবে আমাদের ডাক্তারকে ভাবে, আমরা যে অস্ত্র ব্যবহার করি, তা আমরা যদি দেখি সেই তরবারিটাই ভোঁতা, তাহলে তো যুদ্ধ জয়লাভ করাই যাবে না। তাহলে এটা যে একটা সামগ্রিকভাবে সমস্ত মানুষের স্বাস্থ্যের পক্ষে একটা উদ্বেগজনক বিষয়, সেটা আজকে সকলকে বুঝতে হবে। তার মধ্যে একটা ভালো দিক হচ্ছে যে অন্তত সরকার তার প্রথম এই যে টেস্টিংটা একটা সামগ্রিকভাবে এতগুলো কোম্পানির ওষুধ নিয়ে করেছে। এবার বিষয়টা যে একটা ব্যাচ কি দুটো ব্যাচ খারাপ, তাদের গুণমান কম, সেটা নয়। কারণ আমরা সাধারণভাবে ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে একটা হাঁড়ির মধ্যে একটা ভাত টিপে দেখলেই বোঝা যায় যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। তেমনি এই যে র্যান্ডাম স্যাম্পলিং করে এতগুলো কোম্পানির, অত্যন্ত নামী কোম্পানি সেই অর্থে, এবং তাদের গুরুত্বপূর্ণ নিয়মিত যে সমস্ত ওষুধগুলো ব্যবহৃত হয়, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, আপনার ধরুন নিয়মিত ব্যবহৃত হয় অ্যান্টিবায়োটিক, তাহলে এইগুলো যখন আমরা ব্যবহার করছি এবং আমাদের যখন দেখা যাচ্ছে যে উপযুক্ত রেজাল্ট আসছে না, ইফেক্ট হচ্ছে না, তখন রোগীরা আমাদের উপরে আস্থা হারিয়ে ফেলে। সামগ্রিকভাবে এইটা যদি চিত্র হয়, তাহলে আমরা আমাদের প্রফেশনের উপরেই তো বিশ্বাস হারিয়ে ফেলতে বাধ্য হব। তাহলে অন্যান্য উন্নত দেশগুলিতে ওষুধের গুণমান সঠিক রাখার জন্য যে নিয়মিত ব্যবস্থা থাকে, সেখানে সামান্য 500 মিলিগ্রাম যদি কোনো ওষুধের মাত্রা লেখা থাকে, সেটা সামান্যতম এদিক ওদিক হতে পারে না। আজকে যদি ড্রাগ এক্সপোর্ট কোয়ালিটি এইসব জিনিসগুলোতে অন্যান্য কান্ট্রিতে যখন এক্সপোর্ট হয়, তারা একেবারে সেটা 499 মিলিগ্রাম থাকলেও সেটা নেয় না। অন্যান্য দূষণ বা অন্যান্য জিনিস, যেটাকে আমরা ভেজাল ওষুধ বলে থাকি, মানে অন্যান্য মলিকিউল সেখানে পাওয়া যায় যদি, সেটা আরও উদ্বেগের বিষয়, কারণ তার নির্দিষ্ট একটি সাইড ইফেক্ট পর্যন্ত হতে পারবে। সুতরাং আমরা এই যে ওষুধের গুণমান বিষয়ে দুটো বিষয়ে অত্যন্ত চিন্তিত। একটা হচ্ছে যদি তার ইফেক্টিভ ডোজ না থাকে, 600 মিলিগ্রামের জায়গায়, যেটা আমরা বইপত্র পড়ে অনেক মানে দীর্ঘ রিসার্চের মাধ্যমে আমরা জেনেছি যে হিউম্যান ইউজের জন্য আমাদের এই ডোজটা লাগবে, সেটা দেখা গেল ওষুধটার মধ্যে নেই, হয়তো 300 মিলিগ্রাম আছে, তাহলে তো এফেক্ট পাবো না। আবার যদি দেখা যায় যে সেটা আরও সাবস্ট্যান্ডার্ড কোনো সাবস্টিটিউট দিয়ে তৈরি করা হয়েছে, অন্য জিনিস তাতে মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার সাইড এফেক্ট তো সেটা আখেরে আমার ডাক্তারবাবুর উপরেই পড়বে। তাহলে একেবারে এইটা হচ্ছে উদ্বেগের জায়গা। আমি বলছি ডাক্তারবাবুরা একটা প্রেসক্রাইব করছেন, সেখানে একটা ওষুধের পাওয়ার লিখে দিচ্ছেন, সেই অনুযায়ী আপনি গিয়ে ওষুধটা কিনছেন, কিন্তু ওপরে হয়তো স্ট্রিপের ওপরে সেই পাওয়ার লিখে দেওয়া আছে। এবার যে ট্যাবলেটটা আপনি নিচ্ছেন সেখানে হয়তো পাওয়ার কম বা বেশি আছে। এইবারে প্রশ্ন হচ্ছে তার যে সাইড এফেক্টটা হবে, সেই সাইড এফেক্ট একেবারে চরম পরিণতির দিকে যদি নিয়ে যায়, তাহলে তার জন্য দায়ী কে? আমার মূল প্রশ্ন হচ্ছে সমীর চট্টোপাধ্যায়ের কাছে এটাই, এই যে 134টার মধ্যে 23টা হচ্ছে এই রাজ্য থেকে, এই শহর থেকে তোলা ওষুধ, যার
সেটার টেস্টিং করা হয়েছে এবং সেটা গুণমানের পরীক্ষা একেবারে ব্যর্থ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের তো নিজস্ব একটা স্টেট কন্ট্রোল রয়েছে এবং ল্যাবরেটরি রয়েছে, সেখানে কি ধারাবাহিকভাবে পরীক্ষা হয় সমীরদা? যদি হয় তাহলে এগুলো তো অনেক আগেই ধরা পড়ার কথা। না না, শুধু এই রাজ্যের কেন, গোটা দেশব্যাপী তো এই ঘটনা ঘটেছে। রাজ্যকে বাদ রেখে আমার বলা উচিত নাকি? অবশ্যই নয়। যেখানে ভেজাল শব্দটা আসছে, যেখানে ড্রাগ কন্ট্রোল দপ্তরের একটা ব্যাপার আসছে, যেখানে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের কথা আসছে, স্বাভাবিকভাবে শুধু মানে যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। ডাক্তারবাবুরা ঠিকই বলেছেন যে এমন একটা ভেজাল ওষুধ খেয়ে তাদের উপরে ডাক্তারবাবুদের যে বিশ্বাস, মানুষের বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলছি রাজ্যের যে একটা সেটআপ রয়েছে, আমি আবার বলছি রাজ্যের ল্যাবরেটরি রয়েছে, স্টেট ল্যাবরেটরি রয়েছে, রাজ্যের স্টেট ড্রাগ কন্ট্রোল রয়েছে, তারা তাহলে ধারাবাহিকভাবে এই পরীক্ষা নিরীক্ষা করার কাজটা করে। তো কোনো ত্রুটিকে আমি নিশ্চয়ই বলবো না যে ত্রুটি হলেও সেটা ভালো। যদি কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে, সেটা রাজ্যের হোক, দেশের হোক, বা যাদের উপর দায়িত্ব ন্যস্ত আছে তাদের প্রত্যেককে দায় নিতে হবে। এবং এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, ঠিকই বলেছেন ডাক্তারবাবু। এবং এটার লাইসেন্স বাতিল করে এদেরকে সমস্ত জেরা করতে হবে যে এটা কোথা থেকে কি হচ্ছে। আপনি দায় নেওয়ার কথা বলছেন, আমি বলছি এই রকম এই ওষুধগুলো খেয়ে যে ওষুধগুলো গুণমান পরীক্ষায় ফেল করছে, বলা হচ্ছে এই ওষুধগুলো ব্যবহারের অযোগ্য, যেই দ্বারা ব্যবহার করে সেবন করে যারা অসুস্থ হয়ে পড়েছেন, এই মুহূর্তে জানি না হাসপাতালে কেউ ভর্তি রয়েছেন কিনা, এই ওষুধ ব্যবহার করে তার দায়টা রাজ্য নেবে তো? রাজ্য নেবে তো? এই রাজ্য সবসময় মানুষের পাশে, মানুষের ক্ষতি হলেও তার পাশে, মানুষের শুভ কাজেও পাশে। যদি কোথাও ত্রুটি হয়, ক্ষতিটার জন্য দায়ী কে? ক্ষতিটা করার জন্য দায়ী কে? ক্ষতি করতে চায় না, কিন্তু যদি কোনো একটা প্রবলেম আসে, সেই প্রবলেমটাকে সলভ করা কিন্তু এই রাজ্য সবসময় এগিয়ে আছে। ঠিক আমি সেই পুরনো প্রশ্নে আমি ফিরছি, সেটা হচ্ছে নজরদারি। আর দ্বিতীয় কথা বলছেন না সমীরদা, যে ত্রুটি, সত্যিই কি ত্রুটি, নাকি এর ছত্রে ছত্রে দুর্নীতি লুকিয়ে রয়েছে, যে কারণে মুনাফা লাভের জন্য আসলে মানুষের জীবনের সঙ্গে, মানুষের অসুস্থতার সঙ্গে জাস্ট বিজনেস করা হচ্ছে, ব্যবসা করা হচ্ছে, মানুষকে বড় সস্তা বলে গণ্য করা হচ্ছে। আমি ডক্টর চ্যাটার্জির কাছে এইখানে আসবো। ডক্টর চ্যাটার্জি, এই যে ওষুধের ম্যানুফ্যাকচার থেকে শুরু করে সরবরাহ এবং সর্বোপরি নজরদারির ক্ষেত্রে সবথেকে বেশি সুরক্ষা এবং সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা, সেই ওষুধগুলোর মধ্যে বিপুল পরিমাণে লেখা হচ্ছে নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস। আমি বলছি এটা শুধুমাত্র একটা ত্রুটি বা ভুল কি কখনো হতে পারে, নাকি এর পেছনে একটা বিরাট বড় দুর্নীতি কাজ করছে, একটা চক্র কাজ করছে, যার পেছনে বড় বড় মাথারা রয়েছে? না, যে দুটি জায়গা থেকে প্রত্যেকটি ড্রাগ পাস হয়, একটা সেন্ট্রাল, একটা স্টেট, সাধারণত একটা ড্রাগ অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছু পদ্ধতি ফলো করতে হয়। প্রথমে সেটা যখন মার্কেটে আসে তার আগে প্রায় 4-5টা স্তরে, সেটা অ্যানিমাল লেভেল এক্সপেরিমেন্ট, সেটা হেলদি ভলেন্টিয়ার, তারপর রুগী, তারপরে সে মার্কেটে প্রপারলি অ্যাপ্রুভাল পায়। তো এই স্টেজগুলোকে ক্রস করে তাকে আসতে হয় এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোম্পানি যে ড্রাগগুলো বের করে সেগুলোকে করতে হয়। সুতরাং এই জায়গায় কোনো রকম ভুল ত্রুটি, গাফিলতি, দুর্নীতি যাই বলুন না কেন, এইটা না থাকলে এই জিনিসটা সম্ভব নয়। এটা একদম পরিষ্কার কথা। এবং এর প্রায় 3টে স্তর হয়। যেমন ধরা যাক যে অ্যান্টিবায়োটিকগুলো যখন একটা পেশেন্ট আমাদের কাছে সেপটিক শক নিয়ে আসছে, তখন আমি অ্যাপ্লাই করছি, পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, ভেন্টিলেটারে চলে যাচ্ছে, অনেক সময় মারা যাচ্ছে, আমরা ভাবছি হয়তো অ্যান্টিবায়োটিকটা কাজ করলো না, কিন্তু অ্যান্টিবায়োটিকটাই যে ভেজাল ছিল সেটা আমার জানার আগেই পেশেন্টের জীবনটা চলে গেল। যেমন অ্যাসাইক্লোভির আছে এই লিস্টের মধ্যে। অ্যাসাইক্লোভির হারপিস জস্টার এনকেফালাইটিস বলে একটা সিরিয়াস অসুখে ইউজ করা হয়, যে কোনো ভাইরাল এনকেফালাইটিসে ইউজ করা হয়। তো সেখানে যদি পেশেন্ট মারা যাওয়ার পর জানা যায় ওষুধটা ভেজাল, তো আমরা তো মানুষটাকেই হারিয়ে ফেললাম। এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা ডাক্তারের উপর পড়ে। তদুপরি ধরুন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলোর একটা তাও সুবিধা আছে, আমরা রেগুলার মেজার করতে পারি, যদি কন্ট্রোল না হয় সেখানে ব্যবস্থা নিতে পারি। আর 3 নম্বর যেটা স্যারেরা বললেন, সেটা হচ্ছে যে ইম্পিউরিটিটা আছে ওর মধ্যে, সেটা কতটা শরীরের পক্ষে ক্ষতিকারক সেটাও আমরা জানতে পারছি না। তাই 3 স্তরে শুধু ডাক্তার হিসেবে নয়, পেশেন্ট হিসেবে বা পেশেন্ট পার্টি হিসেবেও আমরা কিন্তু একই রকম সমস্যার মধ্যে পড়ব যদি এগুলো থাকে। এবং এই জায়গায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই জায়গায় কোনো মানে ত্রুটি বিচ্যুতি বা দুর্নীতি ছাড়া এই জিনিস এতদিন দীর্ঘদিন হওয়া কোনোভাবে সম্ভব নয়। আমি বলছি এরপর ডাক্তারবাবুরা যখন ধরুন একটা ওষুধের সিমটমের ভিত্তিতে বা ডায়াগনোসিস করার পর যখন একটা ওষুধ প্রেসক্রাইব করবেন, এবার থেকে তো প্রেসক্রাইব করার আগে হাজারবার ব্যাক অফ দ্য মাইন্ড এই চিন্তাটা আসবে যে এই ওষুধটা আলটিমেটলি কাজ করবে তো। তার কারণ আমি জানি না এই ওষুধটাও সিরিয়াস পরীক্ষা সেটা ফেল করা ওষুধ কি ওষুধ নয়। আমি এইখানে দীপ্তাশ্ব যশের কাছে আসতে চাইবো। দীপ্তাশ্ব, এই 1 ফেব্রুয়ারি বাজেট হলো,
যে বাজেটে জীবনদায়ী ওষুধের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিঃসন্দেহে সাধারণ মানুষের অনেক সুবিধা কেন্দ্র সরকার করেছে, কিন্তু তার পাশাপাশি এই তথ্যগুলো সামনে আসার পর প্রশ্ন উঠবে যে এটা তো কোনো একটা রাজ্যের, আমাদের রাজ্যের ছবি শুধুমাত্র নয়, এটা সার্বিক দেশের ছবি, নেশন ওয়াইড এটা হচ্ছে ছবি। তার মানে তুমি ওষুধের দাম কমাচ্ছ, শুল্ক প্রত্যাহার করছো, কিন্তু ওষুধের উপরে নজরদারি চালাচ্ছ না। আলটিমেটলি মানুষই সব থেকে বেশি সাফার করছে। না না, নজরদারি চালানো হচ্ছে বলেই না এই বিপুল পরিমাণ দুর্নীতিটা বাইরে এসছে। প্রশ্নটা আজকে এসেছে, ধারাবাহিকভাবে কি চলেছে? নজরদারি না চালালে দেখুন, আজকে যে কোনো ওষুধ, আমার ডাক্তারবাবুরা আছেন, আমায় ইয়ে করে দেবেন, যে কোনো ওষুধ আমার মনে হয় না যে নিয়ে সেটা একদিন কি দুদিনের মধ্যেই টেস্ট করে ফেলা যায় বা চেক করা যায়। একটা নির্দিষ্ট নিশ্চয়ই তার এসওপি আছে, নিশ্চয়ই তার একটা সময় লাগে। নজরদারি তো চালাতে হবে, এটা একটা লাগাতার প্রসেস। এবং যারা এইরকম জাল ওষুধ বিক্রি করছে এবং মানুষকে খেতে বাধ্য করছে, আমি তো বলবো তাদের এগেনস্টে একদম অ্যামাউন্টিং টু মার্ডার এর কেস রেজিস্টার করা উচিত সিডিএসসিওর এবং রাজ্যগুলোরও একসাথে, যাতে তাদের জেল হয়। এবার আমি বলবো দেখুন, আজকে যে ডাক্তার মেদিনীপুর হসপিটালের যে ডাক্তারবাবুরা যারা সাসপেন্ড হয়েছিলেন, আমি বলবো তাদের একটা কেস করা উচিত রাজ্য ড্রাগ কন্ট্রোলের এগেনস্টে। আপনি একটু আগে সমীরবাবুকে জিজ্ঞেস করছিলেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের কথা। আপনি মনে করুন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গাল ল্যাকটেট, মমতা ব্যানার্জি স্বয়ং সেখানে ডাক্তারদের দোষী করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। আজকে কি দেখা গেছে সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 16টা ব্যাচের ওষুধ কিন্তু এই লিস্টের মধ্যে আছে, যেগুলোর মধ্যে দায়টা শুধু আঙুল দেখিয়ে রাজ্য সরকারকে দেবেন না। না না, রাজ্য সরকার, তাহলে রাজ্য সরকার তখন সবাইকে দিয়েছিল কেন? সুবিধা কেন্দ্র সরকার বিশেষ কিছু ওষুধে তো শুল্ক বাড়িয়ে সাফাই দিতে, কিসের কারণে? শুল্ক কমানোর জন্য কি ভেজাল বাড়ছে? ডাক্তারদের এগেইনস্টে ক্রিমিনাল কেস করেছিলেন। আজকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এগেইনস্টে দায়িত্ব কার? সবাই। কেন আপনি তাদের এগেইনস্টে কেস করবেন না? আমিও করব যে তার 16টা ব্যাচের ওষুধ জাল, কেন তার এগেইনস্টে আপনি কেস করবেন না? আপনি কেন সবাই যাচ্ছেন পশ্চিমবঙ্গ? দায় নিতে হবে সবাইকে। না, আমি বলছি এই যে রিঙ্গার ল্যাকটেট বা স্যালাইনের কথা হচ্ছিল, সেটা পশ্চিমবঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, কিন্তু সেইটা আবার দেখা যাচ্ছে কি কর্ণাটক এবং গুয়াহাটিতে সেইগুলো ফেল করে যাচ্ছে। ফলে প্রশ্নটা হচ্ছে এইখানে যে ওষুধ, আমি আবার বলছি, এই ওষুধগুলো ব্যবহার করে অজান্তে, নিজের অজান্তে আমরা নিজেদের সর্বনাশ ডেকে আনছি না তো? আমি বলছি সলিলদা, যারা এই গোটা ঘটনার পেছনে, আমি বলছিলাম যে বড় মাথা না থাকলে দিনের পর দিন এই চক্র চলতে পারে না। আমি বলছি কেন তাদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট অ্যাকশন হবে না? দেখো, তুমি বলে স্ট্রিনজেন্ট অ্যাকশনের কথা ছাড়ো, তুমি সিডিএসসিও ধরলো, স্টেট ড্রাগ কন্ট্রোল ধরলো, সবই ধরলো, তুমি একটাও কেস কেন করছো না? ক্রিমিনাল কেস যদি না করো, তুমি এরমভাবে আনার্ট করে এটার কোনো রিমেডি নেই। তোমাকে তো পেনাল অ্যাকশনটা নিতে হবে। তোমাকে একটা এক্সেম্পলারি এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি না নাও, তাহলে কিন্তু এই দুর্নীতি বলো এবং এই যে অ্যাডাল্টারেটেড মেডিসিন বলো, এই মেডিসিনের যে সাম্রাজ্য যেটা আছে, সেটা কিন্তু এরকমভাবেই চলবে। তুমি আজকে বলো ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল কোম্পানির এগেনস্টে একটাও মামলা কেন হলো না? বলো, এমডিরা কেন রেসপন্সিবল হবে না? কেন ওই যে রোগী মারা গেল, প্রসূতি মারা গেল, তার মৃত্যুর জন্য সেই দায় তারা নেবে না কেন? তাহলে তার বদলে কি হলো, ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা ইন অ্যাবসেন্স অফ সিনিয়র ডাক্তার, যেটা এসওপি, সেটার ভায়োলেশন হওয়ার জন্য তাদের এগেইনস্টে মামলা হলো, ক্রিমিনাল কেস। আমি বলছি এই যে আপনি বলছেন কেস হচ্ছে না, এক সেকেন্ড, আমি বলছি কেস হচ্ছে না। এই ইলেকটোরাল বন্ড যখন সামনে এসেছিল, এই অভিযোগ পর্যন্ত এসেছিল যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা, তাদের থেকে একটা বড় অংশ বিভিন্ন রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ডে তারা চাঁদা হিসেবে গেছে। আমি বলছি এই যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেস হচ্ছে না, এটা কি একটা কারণ বলে মনে হচ্ছে সলিল দা? না, এটাই তো কারণ। এটা তো প্রাইমা ফেসিলি এটাই একটা কারণ। এবং তার সঙ্গে যেটা আছে, মানে কন্টিনিউ করছে এই দুর্নীতিটা, রেগুলার যে অর্থের বিনিময়, অনৈতিক অর্থের বিনিময়, এই কোম্পানিগুলোর এগেইনস্টে একটাও ক্রিমিনাল কেস হচ্ছে না। কেন এই এমডিকে উইল নট বি টেকেন উইদিন দি পেরিফেরি অফ ইন্টারোগেশন অ্যান্ড ইনভেস্টিগেশন অফ এ ক্রিমিনাল কেস? কেন হবে না তাদের এগেইনস্টে অ্যাজ এ টেস্ট কেস? আমি বলছি তিনটে, এই যে তোমার সিডিএসসিও যেটা করলো, পার্টিকুলারলি ওই যে অথরিটি যারা আছে, কোম্পানির মালিক যারা আছে, তাদের নামে 3টে ক্রিমিনাল কেস করুক, করে তাদের ইনভেস্টিগেশনের পেরিফেরিতে নিয়ে আসুক। আমি এইখানে ডক্টর ঘোষের কাছে আসবো। আমি বলছি ডক্টর ঘোষ, এই রকম ছবি আমাদের মাঝে মধ্যে দুর্ভাগ্যজনকভাবে দেখতে হয়, যে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর প্রতিবাদে মৃতের পরিবারের তরফ থেকে হাসপাতালে ভাঙচুর, ডাক্তারদের ওপর আক্রমণ ইত্যাদি ইত্যাদি। আবার চিকিৎসকদের তরফে বলা হয় যে আমরা যাবতীয় প্রচেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। কোথাও আজকে যে তথ্যগুলো সামনে আসছে, এই চিকিৎসকদের আক্রান্ত হওয়া এবং হাসপাতালে ভাঙচুরের সঙ্গে কোথাও কোরিলেট করতে পারছেন? কোনো সম্ভাবনা থাকতে পারে? আমরা অবশ্য জানি না। এটা তো একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা,
কারণ আমরা যেটা বললাম যে একটা রোগের বিরুদ্ধে যদি আমাদের লড়াইটা লড়তে হয় তার অস্ত্র তো এই ওষুধ, আমরা তো সেটাই প্রয়োগ করি। সেইটাই যদি ইনএফেক্টিভ হয়, সেটা যদি দেখা যায় যে কোয়ালিটি কন্ট্রোলে পাস করতে পারলো না, তাহলে সেই লড়াই তো আমরা হেরেই যাব। সেই লড়াইটা আমরা লড়ি তো রোগীর জন্য। সুতরাং এই যদি অবস্থা হয় তাহলে তো স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোর মধ্যে যারা যারা রয়েছে তাদের সকলের প্রতি আস্থা তো সকল মানুষের এমনিতেই চলে যাবে। এইটা বিতর্কের বিষয় নয় যে সেটা রাজ্য দায়ী না কেন্দ্র দায়ী, কারণ স্বাস্থ্য বিষয়টা দায়িত্ব কেন্দ্র রাজ্য সকলের। সুতরাং এই যে ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পার্ট হিসাবে যেটা করা হয়েছে সেটাতে স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা যে জানা গেল তার বিরুদ্ধে যারা যারা অপরাধী এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সকলের শাস্তি কিন্তু অত্যন্ত কাম্য, না হলে কিন্তু এইটা পরিশোধন করে এই অবস্থা থেকে বেরোনো যাবে না। যদি এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হয় তাহলে আমরা এটাও দেখতে চাই যে সরকার আজকে এই যে ঘটনাটি জানতে পেরেছে তার বিরুদ্ধে ব্যবস্থা কি নিতে পেরেছে, তবেই কিন্তু এটা পরিশোধন করা সম্ভব এবং তবেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোকে আবার ফেরত আনা সম্ভব। হ্যাঁ ডক্টর চ্যাটার্জি দ্রুত মানে পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ পাওয়ার যেটা উপায়, যেটা স্যার একদমই বললেন, যে এটাকে শুধুমাত্র একটা সিঙ্গেল ভাবলে হবে না, প্রত্যেকের বিরুদ্ধে যেরকম আইনের ব্যবস্থা নিতে হবে তেমনি সেটাকে একটা কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে রাখতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা জানতাম বাংলায় রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, কিন্তু এখানে শুধু উলু খাগড়া নয়, প্রত্যেক রাজারও কিন্তু কোনো না কোনো জায়গায় ওষুধের প্রয়োজন হয় এবং হাসপাতালের প্রয়োজন হয়। তাই আজকে যদি আমি স্টেপ না নিই তাহলে না নিলে কিন্তু কোনো জায়গাতেই কেউই এটা থেকে ছাড়া পাবে না, সেটা ভেবে খুব গুরুত্বপূর্ণ জায়গা বলছেন। এক অদ্ভুত এক আগুন, যে আগুন কাউকে রেয়াত করবে না, সবাইকে নিজের গ্রাসে নিয়ে আসবে যদি না এখনই কঠোরতম ব্যবস্থা প্রশাসনের তরফে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে নেওয়া হয়। আপাতত আলোচনা এই পর্যন্ত।